একটা অদ্ভুত শক্তি আমাকে ওই রুমের ভেতরে আবার নিয়ে যায়। আমি খুবই গায়ের বল দিয়ে নিজেকে আটকাই, কিন্তু একদমই যেন আটকাতে পারছিলাম না। তখনই আমার হাতে কিছু একটা যেন এসে পড়ে। বৃহস্পতিবার আর রবিবার সন্ধে ৬টা মানে রাতের আড্ডার রোমাঞ্চকর গল্পের সময়, যে গল্প তোমাদের অনুভব করাবে কল্পনার সেই জগৎ যেখানে আলো নিভে যায় আর শুরু হয় গল্প। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি রাতের আড্ডা ইউটিউব চ্যানেলে। আমি আকাশ রয়েছি তোমাদের সাথে। বেশ অনেকদিন পরেই তোমাদের সামনে আরও একটি নতুন গল্প শোনাবো। তোমরা এর আগে আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভৌতিক গল্প শুনেছ, ঠিক তেমনি আজ আমি তোমাদের শোনাবো একটা অন্য রকমের ভৌতিক গল্প। তো চলো শুরু করা যাক আজকের নতুন এপিসোড। আমার এক দাদা ছিল, দূর সম্পর্কের এক দাদা। সে এবং তার পরিবার বেশ কিছু মাস আগেই আমার জন্মদিন উপলক্ষে আমাদের বাড়িতে বেড়াতে আসে। দাদা ছোটবেলা থেকেই একটু চঞ্চল প্রকৃতির ছিল। নতুন নতুন জিনিস, নতুন নতুন বিষয়, এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করা ছিল তার নিত্যদিনের পেশা। তো ওই দিন সন্ধ্যায় আমরা পরিবারের সকলে মিলে গোল হয়ে বসে গল্প করছিলাম। করতে করতেই হঠাৎ করেই আমার বাবা বলে ওঠে যে, আচ্ছা তোমরা সবাই একটা কথা বলো, ভূত নিয়ে তোমাদের কি এক্সপেকটেশন আছে, বা ভূত নিয়ে তোমাদের কি চর্চা আছে? তো সবাই যে যার মতো উত্তর দিল, আমিও আমার মতন উত্তর দিলাম। তারপরে বিষয়টা সেখান থেকে আরো এগোতে লাগলো এবং আমিও আমার ভেতরে থাকা একটা অপ্রাসঙ্গিক ইচ্ছাকে সবার সামনে বলে ফেললাম। কি ছিল সেই ইচ্ছা? আমিও কিছুটা ওই দাদার মতনই খুবই চঞ্চল প্রকৃতির ছেলে, যে ছোটবেলা থেকেই নতুন নতুন কিছু এক্সপ্লোর করতে, নতুন নতুন কিছু আবিষ্কার করতে খুবই পছন্দ করি। বিশেষ করে যেই জিনিসগুলো আমাদের ভেতরে খুবই কৌতূহল জাগায়। আমি সকলকে বললাম যে আমার একটা ইচ্ছা আছে যে আমরা কিছু বন্ধুরা মিলে কোনো এমন একটা জায়গায় যাব যেই জায়গাটাতে কোনো মানুষজন থাকবে না দূর দূরান্ত পর্যন্ত, কোনো জনগণের আবাসিক থাকবে না, এবং আমরা ওই জায়গাটাতে গিয়ে একটা প্ল্যান সেট করব। এবং প্ল্যান সেটটা হবে পুরোটাই অশুভ শক্তিকে ঘিরে। আমি আরো বললাম যে আমাদের প্ল্যান সেটে মূল উপাদান থাকবে কাঁচা মাংস আর রক্ত। এতক্ষণ সবাই ভূত নিয়ে আলোচনা করলেও আমার এই কথাটা শুনে সবাই একটু চুপ করে গেল এবং আমি আরো বলতে শুরু করলাম যে আমার দেখার বিষয় হচ্ছে একটাই, যে শেষ পর্যন্ত কি হয়।
তো আমার ঠিক পাশেই বসেছিল আমার সেই দাদা। হঠাৎ করে দাদা উঠে ব্যালকনিতে চলে গেল এবং আমি জিনিসটা খুবই তীক্ষ্ণভাবে লক্ষ্য করলাম যে একটা কথা বলার আসর থেকে দাদা উঠে চলে গেল। সেই জিনিসটাকে অনুসরণ করার জন্য আমিও দাদার পিছু নিলাম ব্যালকনির দিকে। ব্যালকনির কিছুটা আগে দাঁড়িয়ে দেখছি দাদা পকেট থেকে একটা সিগারেট বের করে সেটা জ্বালিয়ে খেতে শুরু করে এবং কিছু যেন একটা আনমনে ভাবছে। তো আমি এক প্রকার দাদার কাছে একটু কৌতূহলিকভাবে জিজ্ঞেস করলাম যে দাদা, তুমি কথা হচ্ছিল, হঠাৎ উঠে চলে আসলে? তো দাদা আমাকে বলছে, কিছু না, এমনি আমার একটু অন্যরকম লাগছিল, তাই আমি উঠে চলে আসলাম। আর দেখছিসই তো, এমনি আমি একটু সিগারেট খাওয়ার জন্য, ওখানে সবাই বড়রা বসে রয়েছে, তাদের সামনে কি আর সিগারেট খাওয়া যায়? তো ওই যে বলেছিলাম যে আমার ছোট ছোট বিষয়গুলোতেও না অনেক কৌতূহল জাগে। তো আমি প্রশ্ন করলাম যে না, তুমি সিগারেট যদি খাওয়ারই হতো তাহলে তুমি সবাইকে বলতে যে আমি একটু আসছি বা আমি একটু যাচ্ছি, এক্ষুনি চলে আসবো। তুমি হঠাৎ করে উঠে চলে আসলে, তাও আবার প্ল্যানচেটের কথাটা শুনেই। তো দাদা বলছে যে না রে, কিছু না, এমনি আসলাম, ভালো লাগছিল না, ওই জন্যই উঠে চলে আসলাম। আমি বললাম যে আমি তো সেইটাই জানতে চাইছি যে ভালো না লাগার কারণটা কি। দাদা তখন বাধ্য হয়েই বলা শুরু করলো যে জানিস তো, আমাদের কিছু কিছু সময় এমন আসে যেই সময়গুলোতে আমরা নিজেদের উপরে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারি না। আমি দাদাকে জিজ্ঞাসা করলাম মানে? তো দাদা আমাকে বলছে যে তোর বৌদির মারা যাওয়ার ঘটনাটা তো তুই জানিস। আমি বললাম হ্যাঁ জানি তো, তোমরা গিয়েছিলে এবং সেখানে কিছু জলদস্যু বা কিছু ডাকাত দল তোমাদের হামলা করেছিল, সেই জায়গাতেই বৌদির মৃত্যু হয় এবং খুবই হিংস্রভাবে হয়েছিল। কিন্তু এতদিন পর হঠাৎ তুমি এই কথা বলছো? দাদা বলছে যে ওই যে আমিও কিছুটা তোরই মতো বা তুইও কিছুটা আমারই মতো কৌতূহলিক। আমি বলছি মানে? দাদা বলল যে তুই একটু আগে বলছিলি না যে প্ল্যানচেটের কথা? আমি বললাম হ্যাঁ। বলছে এটা করিস না, তুই তোর জীবনের সব থেকে বড় ঝুঁকি নিতে চলেছিস। আমি বললাম যে দেখো দাদা, আমি যেই জিনিসটাকে কোনোদিনও বাস্তবে চোখে দেখিনি, সেই জিনিস আমাকে জীবনের ঝুঁকির মুখে ফেলবে, আমি এটা বিশ্বাস করি না। দাদা আমাকে থামিয়ে দিয়ে বলল, কিছু কিছু জিনিস আমাদের বিশ্বাসেরও বাইরে থাকে, যেগুলোকে হয়তো আমরা অনুভব করতে পারি না, কিন্তু সেগুলো বাস্তবে এক্সিস্ট করে। আমি দাদার কথাগুলো শুনছিলাম আর আমার কথাগুলো শুনে কিঞ্চিত রাগও হচ্ছিল, আবার খারাপও লাগছিল, কারণ সেই মুহূর্তে দাদা তার বউয়ের মৃত্যুর ঘটনাটাও বলছিল। দাদা তখন বলে উঠল যে রিমির কথা তোকে আর কি বলবো, মানে দাদার ওয়াইফের নাম ছিল রিমি। তুই তো জানিস যে রিমি আমার এই কৌতূহল জীবনটাকে কোনোভাবেই পছন্দ করতো না। আমি বললাম যে হ্যাঁ অবশ্যই আমি তো জানি, কিন্তু তুমি হঠাৎ একথা আজকে এই মুহূর্তে কেন বলছো? তো দাদা বলছে যে তাহলে তোকে স্পষ্টভাবেই বলি
তাহলে যদি তোর মতের পরিবর্তন হয়। বেশ কিছু বছর আগে হঠাৎ করে টিভিতে একটা পরিত্যক্ত রাজবাড়ির ভিডিও দেখি আমি। সেখানে রিপোর্টাররা বলছিল যে ওই বাড়ি বিগত 50 বছরের পুরনো এবং ওই বাড়িটার আশেপাশে কোনো জনবসতি নেই। দূর দূরান্ত পর্যন্ত শুধুমাত্র ফাঁকা জায়গা আর কিছুটা এরিয়া জঙ্গলে ভর্তি। তো আমার ওই বিষয়টা দেখেই মনে মনে একটা অদ্ভুত চিন্তা আসে যে আমিও যদি এই জায়গাটায় যেতে পারতাম তাহলে কিছু না কিছু তো দেখতে পেতাম। সেই অদ্ভুত এক কৌতূহল থেকেই ওই দিনের জন্ম নেওয়া সবথেকে আমার জীবনের ভুলের একটা প্রতিক্রিয়া ঘটে। আমি এই ঘটনাটা রিমিকে জানাই। রিমি আমার কথাতে একদমই নারাজ ছিল। আমি তাকে আরো বোঝাই, তাকে রাজি করানোর চেষ্টা করি। তখন রিমি আমাকে ওই রাজবাড়ির আরো কিছু তথ্য বলে। রিমি আমাকে বলে যে ওই রাজবাড়িতে এখনো পর্যন্ত যারা গেছে তারা কেউ বেঁচে ফেরেনি। আমি তখন রিমিকে খুবই রাগান্বিত হয়ে প্রশ্ন করি যে তুমি এই জিনিসগুলোকে কেন এত সত্য বলে মেনে নিচ্ছ? এগুলো তো মিথ্যাও হতে পারে। এখন তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিউমার ছড়ানোর জন্য মানুষ বলতেই পারে, যাতে তারা নিজেদের পরিচিতিটাকে আরো স্ট্রং করতে পারে। রিমি আমাকে সঙ্গে সঙ্গে উত্তর দিল যে না, দেখো, কিছু কিছু সত্য আমরা উদ্ঘাটন না করতে যদি চাই তাহলে সেটা উদ্ঘাটন না করাই ভালো। তা আমি প্রশ্ন করলাম যে দেখো, তুমি তো ভালো করেই জানো যে আমি এই বিষয়গুলোতে কিছুতেই বিশ্বাস করব না। আমি চাই যে আমার এই অদ্ভুত এক রহস্যময় জার্নিতে তুমি আমার সঙ্গী হও। তো রিমি কিছুতেই আমার সাথে যেতে রাজি হয় না এবং আমাকেও বারণ করে। এবং আমি তো নাছোড়বান্ধাই ছিলাম। আমিও রিমিকে জোর জবরদস্তি করে এক প্রকার রাজি করাই এবং আমরা ঠিক করি যে এক অমাবস্যার রাতে সেখানে আমরা যাব প্ল্যানচেট করতে। যেমন কথা তেমনই কাজ। ওই দিনের ঠিক 4 দিন পরেই ছিল অমাবস্যা। আমরা আমাদের গাড়ি নিয়ে রেডি হচ্ছিলাম সেই পরিত্যক্ত রাজবাড়ির উদ্দেশ্যে। আমি যখন গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করি তখন রিমি আমার হাতটা শক্ত করে চেপে ধরে বলে যে তুমি কি শিওর তুমি যাবে? আমি এক প্রকার হাস্যকর ভঙ্গিতে রিমিকে উত্তর দিই যে এখন তুমি এই কথাটা কেন বলছো? আমি তো তোমাকে বলেই দিয়েছি। আমি তখন আরো রেগে যাই এবং রিমিকে বলি যে দেখো রিমি, আমি এতদূর পর্যন্ত চলে এসেছি, আমি এটা দেখেই ছাড়বো যে এখানে কি হয়। তুমি বলার পরে আমার কৌতূহল আরো জেগেছে। তুমি আমার এই কিউরিসিটিটাকে জাগাতে থামাতে পারো না, মানে জাগানোর থেকে তুমি থামাতে পারো না। রিমি আমার হাতটা তৎক্ষণাৎ ছেড়ে দেয় এবং খুব ভীত স্বরে বলে যে ঠিক আছে চলো, এবং আমিও গাড়ি চালাতে শুরু করি। আসলে জায়গাটা ছিল আমাদের বাড়ির থেকে প্রায় 200 কিলোমিটার দূরে।
পশ্চিম মেদিনীপুরের রামচন্দ্রপুর বলে একটা জায়গা, বেশ ছিমছাম গ্রাম। ঠিক ওই গ্রামের আরও 50 কিলোমিটার ভেতরে ছিল সেই রাজবাড়িটা। আমরা বেশ আনন্দ করতে করতেই যাচ্ছিলাম। যেতে যেতে আমাদের কিছুটা রাতও হচ্ছিল, তাই আমরা একটা ধাবায় বসে আমাদের ডিনারটা সেরে নিই। যখন আমরা রাতের খাবার খেয়ে ওই ধাবা থেকে উঠব এবং যখন আমরা আমাদের বিল পেমেন্ট করতে যাই, তখন আমরা ওই দোকানের লোককে জিজ্ঞাসা করেছিলাম যে রামচন্দ্রপুর এখান থেকে আর কত দূর। তো হোটেলের সেই দোকানদার বলে যে আপনারা রামচন্দ্রপুরে কোথায় যাবেন? আমি বললাম যে এই তো রামচন্দ্রপুরে যাব একটা জায়গায়। আমার চোখের দিকে তাকিয়েই সেই লোকটি বুঝতে পারল যে আমি কিছু তার কাছ থেকে লুকোচ্ছি। লোকটি আবার আমার মুখের দিকে তাকিয়ে বলল যে আপনি কি সে পুরনো রাজবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন? আমি কিছুটা চমকে গেলাম। চমকে গিয়েই তাকে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ, আপনি কি করে জানলেন বলুন তো? তো লোকটি তখন একটু ভীত স্বরে বলল যে দেখুন, এটাই তো একমাত্র হাইওয়ে এখানে যাওয়ার। তো যারাই ওখানে গেছে তারা যাওয়ার আগে আমার এই হোটেল থেকেই খেয়ে গেছে এবং তাদের চলাফেরা আচার আচরণ দেখেই আমি বুঝে যাই যে তারা ঠিক ওইখানেই যাচ্ছে। আপনি যাচ্ছেন আপনার ইচ্ছেতে, আপনি ফিরবেন আপনার ইচ্ছেতে, কিন্তু একটাই কথা বলবো যে এই সিদ্ধান্তটা আপনি না নিলেও পারতেন। আমি এক প্রকার তখন খুবই রেগে যাই, কারণ আমি চাইছিলাম না যে ওই মুহূর্তে আমার সিদ্ধান্তের বাইরে কেউ কথা বলুক। বেশ কিছুটা আগেই আমি আমার নিজের স্ত্রীর সাথেও ঝগড়া করেছি এই বিষয়টা নিয়ে। এক প্রকার এই বিষয়টা আমাকে ভেতর থেকে প্রচুর নাড়া দিচ্ছিল যে কেন সবাই আমার বিপক্ষে যাচ্ছে শুধুমাত্র এই বিষয়টা নিয়ে। তো ওই লোকটাকে আমি থামিয়ে দিয়েই বললাম যে দেখুন, আপনার টাকা পেমেন্ট হয়ে গেছে, আমি আর কিছু বলতে চাই না, আসছি তাহলে বলে আমরা আমাদের যাত্রার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। একদম রামচন্দ্রপুর বাইপাস মোড়ের আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন ঘড়িতে সময় রাত 11টা। আশেপাশের দোকান সবকিছুই বন্ধ হয়ে গেছে। আমাদের হাতে গুগল ম্যাপ ছাড়া আর কোনো কিছুই ছিল না ওই সেই পরিত্যক্ত রাজবাড়িটার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আমি রিমিকে বললাম, রিমি তুমি একটা কাজ করো, ড্রয়ার থেকে আমার ফোনটা বের করে একটু গুগল ম্যাপে সার্চ করো। তো রিমি আমার কথা মতো গুগল ম্যাপে সার্চ করে, কিন্তু গুগল ম্যাপে ওই রাজবাড়ির বিষয়ে কোনো রকম কোনো ইনফরমেশন রিমি খুঁজে পায় না। আমি গাড়িটা সাইড করে রিমির হাত থেকে ফোনটা নিয়ে আর একটু গভীরভাবে দেখি যে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক এই সময় আমাদের গাড়ির পাশ থেকে একটা কালো চাদর পরা লোক আমাদের গাড়ির জানলাতে ঠকঠক করে এবং আমি দেখে কাঁচটা নামাই এবং নামিয়ে বলি যে হ্যাঁ বলুন, আপনি এত রাতে কি চান? আসলে আমি ওই সময় ভয় পেয়ে গিয়েছিলাম যে অত রাতে হয়তো কোনো বাজে লোকও আমাদের ডাকতে পারে। তো লোকটা বললো যে না, আপনারা এত রাতে এখানে, আপনাদের তো ঠিক চিনলাম না, এ তল্লাটে তো আগেও দেখিও নি, কোথায় যাবেন আপনারা? তখন আমি কিছুটা দীর্ঘশ্বাস পেলাম যে হয়তো ইনি বিশ্বস্তও হতে পারেন।
তো আমি জিজ্ঞাসা করি যে আচ্ছা, এখানে পুরনো সেই পরিত্যক্ত রাজবাড়িটা কোথায় বলুন তো? ওই লোকটা আমাকে একটা ঠিকানা দিল, কিন্তু আমি একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। বাকি সবার মতো ওই লোকটার চোখে মুখে কোনো রকমের ভয় বা কোনো অবাক হওয়া আমি কিছুই লক্ষ্য করলাম না। উনি আমাকে শুধু ঠিকানা দিয়েই নিজের মতো চলে গেলেন। এবং আমিও এই বিষয়টাকে একদম মাথা থেকে বাইরে রেখেই ভেতরে ভেতরে খুশি হই যে ফাইনালি অ্যাড্রেস পাওয়া গেল। এবং সেই ঠিকানা ধরেই আমরা প্রায় 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই পরিত্যক্ত রাজবাড়ির সামনে। সামনে গিয়েই আমি যে ঘটনাটা দেখি, ঘটনা না, এক প্রকার বলতে পারো যে বাড়িটাকেই দেখি, কিন্তু আমার এতদিনের সাহসিকতার থেকে আমি একটু বাইরে এসেই কিছুটা ভয় পেয়েছিলাম বলতে পারো। কারণ বাড়িটাকে দেখতে একদমই অন্যরকম। ভুতুড়ের থেকেও বাড়িটার বিবরণ একটু রহস্যজনক। কারণ বাড়িটা আমরা সচরাচর পুরনো বাড়ির দেওয়ালে কার্নিশে গাছ উঠতে দেখি, দেয়াল ভেঙে যেতে দেখি, কিন্তু ওই বাড়িটার কার্নিশে বা দেওয়ালে তেমন কিছুই নেই। শুধু কিছু শ্যাওলা জমে রয়েছে, আর সামনের যে একদম মেন এন্ট্রি গেট, ওই গেটে কিছু গাছ জড়ানো রয়েছে। তো আমি নিজের মনকে নিজে প্রশ্ন করি যে আমি ভয় কেন পাচ্ছি, আর এই বাড়িটা 50 বছর পুরনো কি করে হতে পারে? আমি রিমির দিকে তাকাই। রিমি তখন অনেকটাই ভয় পেয়ে রয়েছে, আর ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ আশেপাশে পুরোপুরি অন্ধকার। আমাদের গাড়ির দুটো হেডলাইট ব্যতীত আর কোনো আলো সেখানে ছিল না। আমি রিমিকে বলি যে চলো তাহলে, আমাদের বহু কাঙ্ক্ষিত সেই জায়গায় আমরা পৌঁছে গেছি, আমরা তাহলে আস্তে আস্তে ভেতরের দিকে যাই। হঠাৎ করে এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই ক্যাচ ক্যাচ করে একটা শব্দ হয়। আমি এবং রিমি দুজনেই চমকে উঠি। চমকে উঠে সামনের দিকে তাকাই, দেখি যে এন্ট্রি গেটটা আপনা আপনি খুলে গেল। আমি নিজের ভয়টাকে সাইডে রেখে রিমিকে সান্ত্বনা দিই যে ও কিছু না, হয়তো হাওয়ায় ধাক্কা লেগে খুলে যেতে পারে। রিমি আমাকে তৎক্ষণাৎ ভয়ভীত হয়ে বলে যে তুমি দেখতে পাচ্ছ এখানে আশেপাশে কোনো হাওয়া দিচ্ছে না, তাও তুমি আমাকে কি করে বলছো যে হাওয়াতে খুলে যেতে পারে? বলছে হাওয়াতে খুলে না গেলেও হতে পারে না, যে জঙ্গলের আশেপাশে দেখছোই তো কত বড় জঙ্গল, আর জঙ্গলের বিভিন্ন জীবজন্তু তারা তো এদিক ওদিক ছোটাছুটি করার জন্য তাদের হয়তো ধাক্কা লেগে খুলে যেতে পারে। রিমি বলে যে তাই বলে এত জোরে খুলে যাবে? আমি রিমিকে বলি যে ও কিছু না, চলো, এত সব কিছু এখানেই ভাবলে তাহলে আর ভেতরে গিয়ে কি করব। আমি আস্তে আস্তে রিমির হাত ধরে ভেতরের দিকে যাই। কিছুটা সামনে যাওয়ার পরেই আমার চোখে পড়ে একটা অদ্ভুত জিনিস। তোমরা হয়তো অনেকেই দেখেছো যে পুরনো আমলের বাড়ির ঠিক সামনে রাখা থাকতো একটা ডাক বাক্স, এবং সেই ডাক বাক্সের সামনে একটা ছোট্ট পাতলা স্লিম কাটআউট থাকতো চিঠি ড্রপ করার জন্য। আমিও তেমনই একটা ডাক বাক্স দেখি একদম বাড়িটির সামনে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে আমি
ডাকবাক্সের সামনে, মানে ডাকবাক্সটার গায়ে কিছু অদ্ভুত জিনিস লেগে থাকতে লক্ষ্য করলাম। আমি রিমিকে বললাম, রিমি একটু দাঁড়াও, আমি একটা জিনিস দেখি। রিমি বলল ঠিক আছে। আমি সেই ডাকবাক্সের গায়ে হাত দিয়ে বুঝতে পারলাম যে পুরো ডাকবাক্সটার গায়ে লেগে রয়েছে একটা অদ্ভুত চ্যাটচ্যাটে জিনিস। খানিকটা পর্যবেক্ষণ করে জানতে পারলাম যে ওই চ্যাটচ্যাটে জিনিসটা হচ্ছে অনেক দিনের পুরনো হয়ে যাওয়া জমাট বাঁধা রক্তের দলা। আমি খুব ভালো করেই জানতাম যে এই বিষয়টা যদি আমি এখন রিমিকে বলি, রিমি খুবই ভয় পেয়ে যাবে। তাই সেই মুহূর্তে আমি ওই কথাটাকে চেপে দিয়ে রিমিকে বললাম, কিছু না, ওই এমনি হয়তো কিছু হয়তো লেগে রয়েছে, আমি হয়তো হতে পারে না যে কীটপতঙ্গের কিছু মরা লেগে থাকতে পারে। তো রিমি বলল ঠিক আছে। আমি আবারও রিমির হাত ধরে সিঁড়ি দিয়ে ওপরের ফ্লোরে যাই। সিঁড়িগুলো খুবই পুরনো। তখনকার আমলে যেমন কাঠের রেলিং থাকতো সিঁড়ির গায়ে, মানে সিঁড়ির পাশে, ঠিক তেমনই কাঠের রেলিং। আমরা উঠছিলাম আর চটচট করে শব্দ হচ্ছিল সেই রেলিংগুলোতে, এবং বাড়িটি ছিল 3 তলা। আমরা উপরের ফ্লোরে যাওয়ার পরে লক্ষ্য করি যে ছোট ছোট রুম, তার সামনে লম্বা একটা করিডোর। আমি রিমিকে বললাম যে এই যা, কথা বলতে বলতে উপরে আসলাম, কিন্তু আমাদের প্ল্যানচেটের ইকুইপমেন্টগুলোই তো নিয়ে আসা হলো না। রিমি বলল যে তুমি এখন তাহলে কি করবে? বলছে আচ্ছা। আমি বললাম যে আরে তুমি ভয় পেও না, আমি গাড়িতেই ফেলে এসেছি, আমি বাড়িতে রেখে আসিনি। রিমি বলল ও তাও বাঁচালে। আমি বললাম যে তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। রিমি খুবই ভয়ের স্বরে বলল যে না, আমি এত অন্ধকারের ভেতরে একা থাকবো, আমাকেও তোমার সাথে নিয়ে চলো। আমি বললাম দাঁড়াও না, কিচ্ছু হবে না, এই তো জাস্ট নিচে যাব আর নিয়ে চলে আসবো। বলছে না, তাও তুমি আমাকে একা ফেলে যাবে না। আমি বললাম দেখো কিচ্ছু হবে না, তুমি এখানে দাঁড়াও আর তুমি টর্চটা রাখো তোমার সাথে, যদি কোনো পোকামাকড় থাকে তুমি দেখতে পাবে। আমি রিমিকে ওই কথাটা বলে নিচে আসলাম এবং গাড়ির দিকে যাওয়া শুরু করলাম। গিয়ে ঠিক বাড়িটার বাইরে বেরিয়ে, মানে মেন গেটের ভেতরে গেট থাকে, সেই গেটটার থেকে বাইরে বেরিয়ে মেন গেটের দিকে আমি যাচ্ছি, হঠাৎ করে আমার গাড়ির 2টো হেডলাইট জ্বলে উঠল। আমি কিছুটা ভয় পেলাম। ভয় পেয়ে ওই জায়গাতেই থেমে গেলাম। চাবি ছিল আমার পকেটে। নিজেকে সান্ত্বনা দিলাম এটা বলে যে হয়তো পকেটের চাপ লেগে হয়তো চাবির রিমোটটা অন হয়ে গিয়েছে। এই কথা ভেবে আমি এগিয়ে গিয়ে গাড়ির থেকে সমস্ত সামগ্রী নিয়ে আসি। যখনই আমি গাড়ির থেকে সামগ্রীগুলো নিয়ে আসছি এবং আবার সেই মেইন গেটটা খুলি, মানে বাড়ির মেইন গেটটা, হঠাৎ করে রিমি উপর থেকে চেঁচিয়ে ওঠে। আমি নিচের থেকে চেঁচাই যে কি হয়েছে, কোনো উত্তর আসে না, এবং আমি সেই মুহূর্তে জোরে দৌড়ে উপরের ফ্লোরে যাই। দেখি রিমি একপাশে পড়ে রয়েছে এবং তার হাত দুটো চোখের কাছে গুটিয়ে রয়েছে। আমি বললাম যে কি হয়েছে, তুমি হঠাৎ করে এমন চেঁচালে কেন, আর পড়ে গেলে কি করে? রিমি বলল যে আমার সামনে থেকে কিছু একটা গেল। আমি বললাম কোথায়? কোথায় কিছু গেছে? এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না।
কিছুক্ষণ পরেই আমি লক্ষ্য করি যে দুটো বাঁদর ওই করিডোরের রেলিংয়ে বসে রয়েছে, এবং আমি হেসেই বলি যে আরে দেখো ভালো করে, ওটা একটা চামচিকে, ওটা এমন কিছু না ভয় পাওয়ার মতো। রিমি আমার কথাটা মেনে নিয়েই উঠে দাঁড়ায় এবং আমার সাথে হাঁটতে থাকে আরও 1 ফ্লোর ওপরে যাওয়ার জন্য। ওপরের ফ্লোরটা একটু অন্যরকম। ওপরের ফ্লোরে শুধুমাত্র একটাই ঘর। মানে তোমরা হয়তো আন্দাজ করতে পারছো যে নিচে যদি এতগুলো রুম থাকে তাহলে ওপরের ফ্লোরে একটা রুম আর বাকি ফ্লোরটা ফাঁকা। আসলেই তাই, কারণ ওই ফ্লোরের একদম সেন্টারে একটাই রুম ছিল, আর বাকি যতটা জায়গা ছিল ততটা জায়গা ছিল পুরো চারিদিক দিয়ে কভার করা। আমি মনে মনে খুশি হই যে এই তো একটা ফাঁকা জায়গা পাওয়া গেল, একটা রুম। এখানেই তাহলে আমরা আমাদের প্ল্যানটা শুরু করব। রিমি বলে আচ্ছা ঠিক আছে। যথারীতি আমরা আমাদের প্ল্যানচেটের সমগ্র সামগ্রী একে একে রেডি করে শুরু করি আমাদের প্ল্যানচেট। তোমরা হয়তো জানবে যে প্ল্যানচেট করার জন্য কিছু কিছু সামগ্রী দরকার হয়, যেমন মোমবাতি, প্রদীপ, কিছু কিছু অন্য সামগ্রীও দরকার হয়। কিন্তু সেই সময় আমরা শুধুমাত্র মোমবাতি আর প্রদীপই নিয়ে গিয়েছিলাম। এটাও তোমরা জানবে যে এই মোমবাতি প্রদীপের সাথে আরও কিছু জিনিস করতে হয় প্ল্যানচেট করার জন্য। যেমন যাকে বা যেই শক্তিকে আমরা ডাকতে চাইছি তার বিষয়ে গভীর মনোযোগ আনতে হবে। মানে এক কথায় তাদের গভীরভাবে ডাকতে হবে। ওই সময় মনোসংযোগ হারালে চলবে না। তো আমরা সেই নিয়ম মতনই সব কিছু শুরু করি এবং রিমি একদম আমার সামনে বসে এবং রিমির একদম সামনাসামনি আমি বসি। আমাদের দুজনের মাঝখানের যে ফাঁকা জায়গা, ওই জায়গাটাতে আমরা গোল করে মোমবাতি সাজিয়ে নিই এবং একে একে মোমবাতিগুলো ধরাই। রিমি আমাকে প্রশ্ন করে যে আচ্ছা এবার কি করব, আমরা তোমার কথা অনুযায়ী আমরা কাকে ডাকব? আমি রিমিকে বললাম যে তোমার যাকে ইচ্ছা তাকে ডাকতে পারো, কিন্তু এই ঘরের আশেপাশে বা এই ঘরের সঙ্গে জড়িত এমন কিছু আমাদেরকে ডাকতে হবে, নাহলে কাজ হবে না, যেহেতু আমাদের লোকেশনটাই এই বাড়িটা। তো রিমি বলল ঠিক আছে। তোমরা হয়তো একটা বিষয় জানবে যে এই প্ল্যানচেটে যতজনই মেম্বার থাকুক বা যতজনই মানুষ থাকুক, প্রত্যেককে একটাই শক্তির দিকে প্রাসঙ্গিক হতে হয় বা একটাই শক্তিকে ডাকতে হয়। যদি তার মধ্যে কোনো অন্য কিছু হয়ে যায় বা দুজনের চাওয়ার ভেতরে বা দুজনের কামনার ভেতরে যদি এক ফোঁটাও ডিস্টেন্স ঘটে বা ব্রেক ঘটে, তাহলে হিতে বিপরীত হতে পারে। এই কথাটাই আমি রিমিকে বোঝালাম যে দেখো, তুমি যেই শক্তিকে ডাকবে আমিও ঠিক সেই শক্তিকেই ডাকবো। এর অন্যথা হলে কিন্তু আমাদের বিপদও হতে পারে। তো রিমি এমনিও ভয় পেয়েছিল। এই কথাটা শুনে আমাকে আরও জিজ্ঞাসা করে যে দেখো, তুমি এগুলো এখন আমাকে কেন বলছো? তোমার কথা মতো আমি সব কিছু করলাম, এখন তুমি এগুলো বলে আমাকে আরও ভয় দেখাচ্ছ। আমি একটু হেসেই বললাম আরে না না, কিছুই না, আমি তোমাকে শুধু বলতে যাচ্ছি যে তুমি যাকে ডাকছো, ধরো পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি,
যদি আমাকে বলে দাও তাহলে আমিও সেই এনার্জিকেই ডাকবো। তো রিমি আমাকে একটাই কথা বলে যে তুমি আমাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছো, এখানে কোনোদিনও পজিটিভ এনার্জি থাকতে পারে? আমি বললাম হ্যাঁ, তাহলে তো ভালোই কথা, তাহলে আমরা নেগেটিভ এনার্জিরই আরাধনা করি। যেমন কথা তেমন কাজ। আমি আর রিমি তৎক্ষণাৎ দুজনেই এক মনে চোখ বন্ধ করে ওই বাড়ির আশেপাশে যত নেগেটিভ এনার্জি আছে সমস্ত নেগেটিভ এনার্জিকে একসাথে আহ্বান করতে শুরু করি। কিছুক্ষণ একভাবে চোখ বন্ধ করে আরাধনা করার পরে হঠাৎ করে আমরা একটা অদ্ভুত শব্দ শুনতে পাই। আমরা শুনতে পাই জলের শব্দ। কোনো উঁচু জায়গা থেকে জল ফোঁটা ফোঁটা করে পড়লে যে শব্দটা হয়, ঠিক একই অবিকল শব্দ আমি আর রিমি দুজনেই শুনতে পাই। হঠাৎ করে রিমি চোখ খুলে বলে যে তুমি কিছু শুনতে পাচ্ছ? আমি দু হাতে তালি দিয়ে বলছি যে হ্যাঁ, ইয়েস, আমাদের প্ল্যান চেটে কাজ হচ্ছে। রিমি চোখ বন্ধ করো, আরো মনোসংযোগ বাড়াও। রিমি বলছে যে দেখো তুমি, আরে অন্য কিছুও তো হতে পারে, চলো না আমরা গিয়ে দেখি। আমি বললাম না, এখনই ওঠা যাবে না, এখন আমরা একদম পিক পয়েন্টে রয়েছি, কিছুতেই এখন ওঠা যাবে না। রিমি বলল ঠিক আছে। আবার আমরা চোখ বন্ধ করে আরাধনা করতে থাকি। বেশ কিছুটা সময় কেটে যায়, আর কোনো শব্দ হয় না। প্রায় আধা ঘন্টা পরে হঠাৎ করে জোরে একটা শব্দ হয়। এই শব্দটা এতটাই জোরালো ছিল যে আমি এবং রিমি দুজনেই একসাথে চোখ খুলে ফেলি, এবং রিমি খুবই ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গিয়ে আমাকে জড়িয়ে ধরে বলে যে দেখো এগুলো এখন বন্ধ করে দাও, এগুলো এখন বন্ধ করে দাও, কারণ আমার মনে হচ্ছে এখানে কিছু অন্যরকম কিছু ঘটছে। আমি রিমিকে সান্ত্বনা দিয়ে বললাম যে দেখো কিছুই হয়নি, আচ্ছা চলো আমরা গিয়ে দেখি। রিমি এবার আমাকে বলে যে না, কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই থাকো। আমি রিমিকে বললাম যে দেখো এই বাড়িতে, এত বড় বাড়িতে আমি আর তুমি ছাড়া কেউ নেই, কি ঘটছে সেগুলো তো আমাদেরকে জানতে হবে, আর এই জন্যই তো আমরা এখানে এসেছি। রিমি তখন আমার কথা মেনে নেয় এবং আমার সাথে যায়। ঠিক ওই বড় জায়গাটার বাইরে আসি আমরা, এসে চারিদিকে খুঁজতে থাকি যে আওয়াজটা কোথা থেকে আসে। আমরা কিছুই খুঁজে পাই না, কারণ আশপাশটা পুরো ফাঁকা ছিল, আর মাঝখানে সেই একটা রুম ছিল। এবার আমাদের চোখ পড়ে কোনো কিছু খুঁজে না পেয়ে সেই রুমের দিকে। আমরা ভাবি যে আশেপাশে যখন কিছু নেই তাহলে হয়তো ওই রুমের ভেতরেই কিছু আছে যেটাতে আওয়াজ হয়েছে। রুমের দরজাটা খুলতেই আমি আর রিমি চমকে গেলাম। রুমের ভেতরে একটা বাথটাব রয়েছে, যে বাথটাবে পুরোটাই রক্ত দিয়ে ভর্তি করা, এবং উপরের শাওয়ারের যে জাল থাকে, বা তোমরা দেখে থাকবে যে ফুটো ফুটো এক ধরনের জালি থাকে যেখান থেকে জল পড়ে, ওখান থেকে ফোঁটা ফোঁটা করে রক্ত পড়ছে। আমাদের টর্চের ব্যাটারি সেই মুহূর্তে হঠাৎ করে শেষ হয়ে যায়। আমি রিমিকে বলি যে রিমি তোমার টর্চটা জ্বালাও তো।
কিন্তু রিমির টর্চেরও একই অবস্থা। আমরা সেই মুহূর্তে আমাদের ফোনগুলোকে অন করি, অন করে দেখতে পাই যে আমাদের ফোনের চার্জ একদম শেষ। বিষয়টা খুবই অদ্ভুত যে কিছুক্ষণ আগেও আমাদের ফোনে ফুল চার্জ ছিল, প্রায় ঘন্টাখানেক পরে ফোন ইউজ করা না সত্ত্বেও হঠাৎ করে ফোনের চার্জ শেষ হয়ে গেল। আমরা তৎক্ষণাৎ এই ঘটনাগুলো দেখে ওই রুম থেকে বেরিয়ে যাই, কিন্তু হঠাৎ করে পেছন দিক থেকে একটা হাওয়া আসে এবং আমাকে আর রিমিকে টেনে নেয় ওই ঘরের ভেতরে। আমি আর রিমি এক প্রকার কোনো অদ্ভুত শক্তির বেড়াজালে আটকে পড়েছি। হঠাৎ করে সে বাথটাবটা উপরে ওঠে এবং এমনভাবে ঘুরতে থাকে যেন কোনো সিলিং ফ্যান ঘুরছে এবং ওর ভেতরে থাকা রক্ত চারিদিকে ছিটিয়ে পড়ে। আমাদের গা পুরোটাই রক্তে ভিজে যায়। আমি আর রিমি প্রাণপণে ওই রুম থেকে বের হতে চাই, কিন্তু আমরা কিছুতেই বেরোতে পারি না, কারণ ওই রুমের দরজা বাইরে থেকে লক হয়ে গিয়েছিল। আমি রিমিকে সান্ত্বনা দিলাম যে রিমি ভয় পেও না, আমরা ঠিক এই রুম থেকে বেরোবো। রিমি তখন কাঁদতে কাঁদতে আমাকে বলে যে দেখো প্লিজ তুমি আমাকে বাইরে নিয়ে চলো, আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। আমি রিমিকে বলি হ্যাঁ রিমি আমরা বাইরে যাব, আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব। ঠিক এই কথা বলতে যাব বলে ফেলেছি, সেই মুহূর্তে হঠাৎ ঘরের দরজাটা খুলে গেল এবং আমরা দৌড়ে পালাতে যাই। হঠাৎ করে রিমি হোঁচট খেয়ে পড়ে কিছু একটাতে। এতটাই অন্ধকার ছিল যে আমরা দুজনের কেউ কাউকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম না। আমি রিমিকে দুহাত বাড়িয়ে খুঁজতে লাগি আর জোরে জোরে ডাকি যে রিমি তুমি কোথায়। রিমিও আমাকে ডাকতে লাগে। আস্তে আস্তে যেন রিমির কণ্ঠস্বর কমে আসছে। আমি আরেকটু কাছে যাই, কাছে গিয়ে কাতর স্বরে বলি যে রিমি তুমি কোথায়, আমি তোমাকে খুঁজে পাচ্ছি না কেন। এরকম ভাবেই কিছুটা সময় চলার পরে রিমির গলার শব্দ একদমই আর পাওয়া যায় না। আমি জোরে জোরে ডাকতে থাকি এবং কিছুক্ষণ পরেই আমি কিছু শব্দ পাই। কারোর খাবার শব্দ, যেন অনেক দিন ধরে ক্ষুধার্ত কোনো ব্যক্তি বা প্রাণী খুব তৃপ্তি করে কিছু খাচ্ছে। আমি দৌড়ে পালাতে যাই, কিন্তু পালাতে পারি না। আমি তখন রিমিকে আরো একবার চিৎকার করে ডাকতে থাকি। রিমির গলার স্বর এবার অর্ধেক এসে থেমে গেল এবং গলার স্বর আর পাওয়া যাচ্ছে না। কিছু দূর হাতড়ে খোঁজার পরে সেই বাথটাবটা আমি দেখতে পাই,
যে বাথটাবটার ভেতরে রক্তে ভর্তি ছিল। বাথটাবটা একদমই খালি। ঠিক তখনই একটা অদ্ভুত শক্তি আমাকে ওই রুমের ভেতরে আবার নিয়ে যায়। আমি খুবই গায়ের বল দিয়ে নিজেকে আটকাই, কিন্তু একদমই যেন আটকাতে পারছিলাম না। তখনই আমার হাতে কিছু একটা যেন এসে পড়ে। আমি সেই জিনিসটাকে শক্ত করে ধরি এবং হঠাৎ করেই আমার পেছনের সেই অদ্ভুত শক্তির আকর্ষণটা থেমে যায়। হাতের আন্দাজে যা বুঝতে পারলাম সেটা হলো, আমার হাতে যেই জিনিসটা রয়েছে সেই জিনিসটা হচ্ছে রিমির গলার মঙ্গলসূত্র। এটা দেখে আমি কেঁদে ফেলি এবং কাতর স্বরে রিমিকে খুঁজতে থাকি। প্রায় 10 মিনিট ধরে ওই ফ্লোরে প্রচুর খোঁজার পরে আমার পায়ের সামনে কিছুতে আমি একটা হোঁচট খাই। সেই মুহূর্তে আমি আমার টর্চটা অন করে দেখি আমার টর্চটা তার স্বাভাবিক আলোক শক্তি ফিরে পেয়েছে, এবং টর্চ অন করে আমি যা দেখি সেটা দেখার পরে আমার গা হাত পা সব অবশ হয়ে যায়। আমি দেখি রিমির শরীরের প্রত্যেকটা অঙ্গ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গায়, এবং রিমির একটা হাত অর্ধেক খাওয়া অবস্থাতে পড়ে রয়েছে এক কোণায়। আমি প্রচুর কাতর স্বরে কাঁদতে থাকি এবং রিমিকে ডাকতে থাকি, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয় না। ততক্ষণে সবকিছু থেমে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই আমার মনে পড়ে যে রিমি আমার হাতে মঙ্গলসূত্রটা কেন দিয়েছিল। আমি তখন বুঝতে পারলাম যে যা ঘটার ঘটে গিয়েছে, রিমিকে আমি আর ফিরে পাবো না। আমি অঝরে কাঁদতে কাঁদতে কোনো রকমে বাড়িটার থেকে বাইরে বেরোই। বেরিয়ে নিজের ফোনটা অন করতে দেখি আমার ফোন অন হয়েছে। আমি তখন গাড়িটা স্টার্ট করি। আমার হাত পা যেন শীতল হয়ে আসছে, চোখের জলে ভিজে গিয়েছে পুরো গা শরীর, ভিজে গিয়েছে আমার পোশাক আশাক সব। অক্লান্তভাবে আমি আমার গাড়িটা ঘুরিয়ে বাড়ির দিকে আসতে থাকি। আস্তে আস্তে আমার এমন মনে হচ্ছিল যে আমার একটা ভুলের জন্য এভাবে অকালে হারাতে হলো আমার রিমিকে। তার কিছুদিন পরেই ওই বাড়িটির বিষয়ে আরো রিসার্চ করতে লাগি। আমি করতে করতে আমি জানতে পারি যে ওই বাড়িতে 50 বছর আগে এক পরিবার থাকত। সেই পরিবারের একটি ছেলে ছিল। সেই ছেলেটি ছোটবেলার থেকেই সাইকোপ্যাথ ছিল।
এবং তার একটি স্বভাব ছিল, সে যখনই রক্ত মাংসের গন্ধ পেত তার নাক উতলা হয়ে উঠত। তার নাকে যেন তখন অদ্ভুত এক তৃষ্ণা চলে আসত। তার এই স্বভাব এবং তার এই ট্রমা দিন দিন বাড়তেই থাকে। একটা সময় এমন আসে যে তার এই মাংস খাওয়ার খিদে তার বাড়ির লোকেরাও মেটাতে পারে না। তাই সেই ছেলেটা একে একে তার বাড়ির প্রত্যেকটা সদস্য, তার মা, তার বাবা, তার বোন, প্রত্যেককে কাঁচা খেয়ে ফেলে। অতঃপর এই খবর পৌঁছয় প্রশাসনের কাছে এবং তারা ওই ছেলেটিকে ওই বাড়িতেই এনকাউন্টার করে মেরে ফেলে। ঘটনাগুলো আমি যখন শুনছিলাম তখন আমার রক্ত হিম হয়ে আসছিল এবং আমি ভাবছিলাম যে কিভাবে আমার একটা ভুল আজ আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিল। এতক্ষণ ধরেই আমি দাদার কাছ থেকে সমস্ত ঘটনা শুনছিলাম। নিজের ভেতর থেকে একটা অদ্ভুত রাগ কাজ করছিল। দাদা আমার দিকে তাকিয়ে বলল, দেখ ভাই, তোকে আমি ভালোবাসি দেখেই বারণ করছি, কোনো রকমের প্ল্যানচেট করিস না। দাদা খুব ভালো করেই জানতো যে আমি খুবই জেদি, তাই দাদা আমাকে আর জোর জবরদস্তি করলো না একবার বলার পরেই। আমি তখন দাদাকে কোনো কথা না বলেই নিজের ঘরে চুপচাপ চলে আসি। তখন রাত প্রায় অনেক হয়েছে। ঘড়ির কাঁটাতে তাকিয়ে দেখি রাত 12:30 এবং হঠাৎ করেই আমার মনে হয় যে আমার এক্ষুনি বেরোতে হবে। কি সেই অশুভ শক্তি, আমাকে খুঁজে বের করতেই হবে। তৎক্ষণাৎ আমি আমার বাইক স্টার্ট করার জন্য নিচে যাই এবং বাইকে উঠি, কিন্তু আমি স্টার্ট দিতে যাই, কিছুতেই আমার বাইক স্টার্ট হচ্ছিল না এবং একটা পর্যায়ে গিয়ে আমার বাইকের সেলটা পুরোপুরি ডেড হয়ে যায়। আমি পেছনের ব্যাক হুইলটা ঘুরিয়ে বাইক স্টার্ট করার চেষ্টা করি, প্রাণপণে চেষ্টা করি, কিন্তু কিছুতেই আমার বাইক স্টার্ট হয় না। তোমাদের আগেও বলেছিলাম যে লোকেশনটা অনেক দূরেই ছিল এবং রাতও তখন অনেক হয়েছিল। অতএব সেই মুহূর্তে আমার সেই লোকেশনে যাওয়ার জন্য শুধুমাত্র বাইকই ভরসা ছিল। আর আমি এতটাই একগুঁয়ে ছিলাম এবং জেদি ছিলাম, বাড়িতে কারোর পারমিশন ছাড়াই আমি সেখানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। প্রচুর চেষ্টা করার পরে আমি এক প্রকার ক্লান্ত হয়ে নিজের ঘরে এসে শুয়ে পড়ি। ঠিক তার পরদিন আমি আবার দাদার কাছে গেলাম এবং দাদাকে বললাম যে, দাদা, আমি তোমার ঘটনাটা কালকে শুনে চুপচাপ নিজের ঘরে চলে এসেছিলাম ঠিকই, কিন্তু আমি ঠিক সেই রাতেই বেরোতে চেয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম যে কিভাবে একটা অশুভ শক্তির উৎপত্তি হয়। আমি বাস্তবে উপলব্ধি করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাইকটা তখনই ট্রাবল দিয়ে দেয়। ঠিক এই কথাটা শেষ করতে যাব, দাদা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে যে, দেখ ভাই, আমি তোকে চিনি, আমি জানি
তোর ভেতরেও কৌতূহলটা কত বেশি কাজ করে। আমি জানি যে সেই মুহূর্তে তুই এমন কোনো ডিসিশন নিবি যেটা থেকে তোকে কেউ আটকাতে পারবে না। আমি সেই জন্যই কোনো কিছু না বলি তোর বাইকের স্পার্ক প্লাগটা খুলে রেখেছিলাম। আমি দাদার কথাটা শুনে কিছু না বলে চুপচাপ নিজের ঘরে চলে গেলাম। আর সত্যি নিজে মনে মনে ভাবতে লাগলাম যে কিছু কিছু সতর্কতা আমাদের জীবনের জন্য প্রচুর লাভজনক হতে পারে, হয়তো আমাদের জীবন বাঁচিয়েও তুলতে পারে। কারণ গতকাল রাতে যদি দাদা আমার বাইকের স্পার্ক প্লাগটা খুলে না রাখতো, তাহলে আমি যে কোনো মূল্যে ওই রাতে ওই রাজবাড়িতে গিয়ে পৌঁছতাম এবং ঠিক একই রকমের ঘটনা হয়তো আমার সাথেও ঘটতে পারত। বন্ধুরা, একটা কথা যে আমরা কখনোই আমাদের ধরাছোঁয়ার বাইরে কোনো কিছুকে উপলব্ধি করতে পারি না, কিন্তু বাস্তবে কিছু কিছু জিনিস এমনও ঘটে যেটা অবিশ্বাস্য, যেটাকে না চোখে দেখা যায় না উপলব্ধি করা যায়। কিছু কিছু কথা আমাদের কানে শুনেও বিশ্বাস করে নেওয়া উচিত। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী এক নতুন এপিসোডে। শুভরাত্রি।